একের দাগের যে প্রশ্নটা রয়েছে, এটা কিউ আধান রয়েছে, কিউ আধানকে কেন্দ্র করে অপর একটি আধান কিউ প্রাইম তাকে আর ব্যাসার্ধের বৃত্তপথে এক পাক ঘুরিয়ে আনতে কৃতকার্য কত? আচ্ছা, এক্ষেত্রে যদি এই কিউ আধানটা ধরে নিই, কিউ আধানের ক্ষেত্রে এই যে বৃত্তাকার পথটা কিন্তু একটা সমবিভব তল হয়ে যাচ্ছে, এই তলে সব জায়গাতে বিভব সমান হবে কিউ আধানের জন্য। এবার ওই সমবিভব তলে অপর একটা আধানকে যদি এক পাক ঘুরিয়ে আনি, তাহলে কৃতকার্যের সূত্র কি হয় না, ডব্লিউ সমান ভি কিউ। ভি মানে কি, ভোল্টেজের ডিফারেন্স। তো সমবিভব তলে কি সব জায়গাতে তো ভোল্টেজ একই থাকে, তাহলে ভি টু আর ভি ওয়ান এরা পরস্পর সমান, সেই জন্য এদের বিয়োগফল শূন্য, অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্সই নেই, তাহলে কৃতকার্য শূন্য হবে। এক্ষেত্রে যদি এক পাক না ঘুরিয়ে যদি আংশিকও ঘোরানো হয়, ধরো এখান থেকে এখানে নিয়ে এলাম, তাহলে এক্ষেত্রেও কৃতকার্য শূন্য হবে, কারণ বিভবের পার্থক্য নেই। সমবিভব তলে সব জায়গাতে বিভব একই হয়। এরপর দুইয়ের যে অঙ্কটা রয়েছে, দুটো আধানকে এমন ভাগে ভাগ করো আর তাদের যোগফলটা কি হচ্ছে। এবার এক্ষেত্রে কি বের করতে হবে না, কিউ ওয়ান বাই কিউ এই অনুপাতের মানটা কি হলে ওই দুটো আধানের মধ্যে বল সর্বাধিক হবে। এবার যদি এটা খুব শর্টকাটে করতে যাও, তাহলে মনে রাখবে যে কোনো একটা আধানকে যদি সমান সমান ভাগে ভাগ করে দাও, তাহলে তাদের মধ্যে বলটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ এক্ষেত্রে কিউ ওয়ান আর কিউ টু এরা সমান সমান হচ্ছে। তাহলে কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান কিন্তু কিউ বাই টু, আর কিউ টু এর মান কত, কিউ টু এর মানে কিন্তু কিউ বাই টু। তাহলে এক্ষেত্রে তোমাকে কি বের করতে হবে না, কিউ কিউ ওয়ান বাই কিউ। তাহলে কিউ ওয়ান বাই কিউ, আচ্ছা কিউ ওয়ান এর মান তো কিউ বাই টু বাই কিউ, তাহলে সরল করলে এটা একের দুই হচ্ছে, অর্থাৎ 0.5। এবার কিভাবে এটা হচ্ছে সেটা যদি দেখাতে চাও, আমি এখানে করে দিয়েছি। তো এখান থেকে কিউ টুর মানটা বের করে নিয়েছি, কিউ মাইনাস কিউ ওয়ান। ধরো দুটো আধানের মধ্যে দূরত্ব আর, তাহলে ওদের মধ্যে বল কত না, বল কুলম্বের সূত্র অনুযায়ী কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার এই যে কিউ টু যেটা বের করে নিয়েছি এখানে বসিয়ে দাও, কিউ টু এর মানটা বসিয়ে দাও। তো এটা সরল করলে তুমি এটা পেয়ে যাচ্ছ। তাহলে এফ এর সর্বোচ্চ মানের জন্য কি হয় না, এফ যে রাশির উপর নির্ভর করছে, এফ কিন্তু এক্ষেত্রে এই কিউ ওয়ান এর উপর নির্ভর করছে, তাহলে ডিএফ ডিকিউ সমান ডিকিউ ওয়ান সমান 0 হবে। তাহলে এক্ষেত্রে যদি এটা ডেরিভেটিভ করে নাও, তাহলে কিউ ওয়ান সমান কিউ বাই টু পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে একদম পেয়ে যাবে কিউ ওয়ান বাই কিউ সমান 0.5। এবার তিনের দাগের যে অঙ্কটা রয়েছে আমি করে দিয়েছি, ধাপে ধাপে করা আছে, দেখে নেবে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহমাত্রা বের করার কি সূত্র হয় না, মোট ইএমএফ এন সংখ্যক কোষ যেহেতু, বাই মোট রোধ কত হচ্ছে না, বহিস্থ রোধ প্লাস মোট অভ্যন্তরীণ রোধ। এবার যদি কোষগুলোকে সমান্তরাল সমবায়ে যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল কত হয় না, এদের কিন্তু তুল্য তড়িৎচালক বল ই হবে। তাহলে তুল্য তড়িৎচালক বল বাই মোট রোধ কত না, বহিস্থ রোধ প্লাস কোষগুলোর যে মোট অভ্যন্তরীণ রোধ। তো এটাকে যদি লব হরকে এন দিয়ে গুণ করে নাও, তাহলে আই টু এর মানটা পেয়ে যাচ্ছ। এবার আই ওয়ান ও আই টু কে যদি সমান করে নাও, এখান থেকে সরল করলে তুমি আর সমান বড় আর সমান ছোট আর পেয়ে যাবে। তো চারের দাগের অঙ্কটা দু রকম উপায় করা যায়। শর্টকাটে করতে যাও তাহলে আর টু সমান 0 বসিয়ে দাও। আর টু সমান 0 বসালে কি হবে না, কার্যকরী রোধের তাপীয় গুণাঙ্ক আলফা 1 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সমীকরণে প্রত্যেকটা অপশানে আর টু এর মান 0 বসিয়ে দেখো, যেটার ক্ষেত্রে আলফা 1 হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে আর এই অপশানে তো বসানোর জায়গায় নেই, তাহলে
এটা আলফা ওয়ান হচ্ছে না, এটা বাদ। এক্ষেত্রেও এটা বাদ, এক্ষেত্রে কিন্তু মিলে যাবে। যদি আর টু এর মান 0 বসাও তাহলে এটার মান হচ্ছে আলফা ওয়ান আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টুর মান তো 0, তাহলে এটা আলফা ওয়ান মিলে যাচ্ছে। আর এটাতে আর টু 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে মিলছে না। তাহলে এক্ষেত্রে সি অপশন মিলে যাচ্ছে। এবার যদি এটা ক্যালকুলেশন করে দেখাতে চাও তাহলে আমি করে দিয়েছি, এইভাবে করতে পারো। তো প্রথম ক্ষেত্রে শ্রেণী সমবায় রোধ এটা, দ্বিতীয় ক্ষেত্রে রোধ কি হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে রোধটা একটু বেড়ে যাবে, মানে টি ডিগ্রি সেন্টিগ্রেডে আর ওয়ানটা বেড়ে গিয়ে এটা হচ্ছে, আর আর টু বেড়ে গিয়ে এটা হচ্ছে। যদি দুটো যোগ করে একটু সাজিয়ে নাও তাহলে এরকম একটা সমীকরণ পাচ্ছ। এবার আলফা বের করার কি সূত্র, না আলফা বের করার সূত্র হচ্ছে রোধের পরিবর্তন বাই প্রাথমিক রোধ ইন্টু উষ্ণতার বৃদ্ধি। তাহলে এবার এর মানগুলো যদি বসিয়ে নেই তাহলে এখান থেকে এই সমীকরণটা পেয়ে যাবে। এরপর 5-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটা ত্রিভুজাকার লুপ, লুপের মধ্য দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আর একে বি প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে এমন ভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বক ক্ষেত্রের দিকে থাকে, অর্থাৎ ওদের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, থিটার মান কিন্তু 0 ডিগ্রি। তাহলে থিটার মান 0 ডিগ্রি বসালে সাইন 0 মান তো 0, তাহলে টর্কের মান 0 হচ্ছে এক্ষেত্রে। এবার 6-এর যে প্রশ্নটা রয়েছে, নিয়ন পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান কত হবে, না নিয়নের লব্ধি চৌম্বক ভ্রামক কত হয়, নিয়নের 0 হয়। এরপর 7-এর দাগের যে অঙ্কটা রয়েছে, বলা আছে একটা প্রত্যাবর্তী বর্তনীতে ব্যবহৃত তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয় তবে তার ক্ষমতা কম্পাঙ্কের উপর যেভাবে নির্ভর করে। আচ্ছা, এক্ষেত্রে প্রশ্নটাই কিন্তু ভুল রয়েছে। কি ভুল রয়েছে সেটা আমি আলোচনা করছি। তো প্রথমে আমি ভোল্টেজের ইকুয়েশনটা লিখে নিয়েছি, পরিবর্তী ভোল্টেজ। তারপর কারেন্ট কিন্তু ভোল্টেজের সাথে সমদশায় থাকতেও পারে, নাও থাকতে পারে। তো আমি ধরে নিচ্ছি সমদশায় নেই, থিটা দশা পার্থক্য নিয়ে এগিয়ে রয়েছে ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি তাৎক্ষণিক ক্ষমতা বের করতে বলে, তাৎক্ষণিক ক্ষমতা কি হয় না পি সমান ভি আই হয়। তাহলে ভি এর রাশিমালা আর আই এর রাশিমালা দুটো বসিয়ে নিয়েছি। তো এবার ওটাকে একটু সরল করে নিয়েছি। ভি জিরো আই জিরো এক জায়গায় করে এটাকে ইচ্ছে করে 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও একটা 2 গুণ করে নিয়েছি। তাহলে এটা একটা সূত্র হয়ে যাচ্ছে 2 সাইন এ কস বি। তাহলে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, এদের মধ্যে যে সম্পর্কটা হয় 2 সাইন এ সাইন বি সমান কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে এক্ষেত্রেও ওই একই সূত্র অনুযায়ী, তাহলে এক্ষেত্রে এটাকে এ ধরে নাও, ওমেগা টি প্লাস এটাকে এ ধরো আর ওমেগা টিকে বি ধরে নাও। তাহলে প্রথমটাতে কস এ মাইনাস ভি, অর্থাৎ দুটোর বিয়োগফল, দুটোর বিয়োগ করলে ওমেগা টি কেটে যাচ্ছে, তাহলে কস থিটা মাইনাস কস এ প্লাস বি, তাহলে দুটো যোগ করলে 2 ওমেগা টি প্লাস থিটা হচ্ছে। এবার এই ভি জিরো আই জিরো বাই 2 ওটাকে আমি এ ধরে নিয়েছি, তাহলে এ, যদি এটা গুণ করে নিই তাহলে এ, তাহলে ক্ষমতার এরকম একটা রাশিমালা পাচ্ছি। এবার এই যে ক্ষমতার যে সমীকরণ যেটা পেলাম, এই সমীকরণটা যদি লক্ষ্য করো, এখান থেকে তুমি কিন্তু কখনোই বলতে পারবে না যে পি সমানুপাতিক 2n। এখান থেকে বলা যায় যে ক্ষমতার কম্পাঙ্ক, মানে ক্ষমতার কম্পাঙ্ক এটা 2 ওমেগা, মানে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে কম্পাঙ্কটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ ক্ষমতার কম্পাঙ্ক দ্বিগুণ হয়েছে এটা বলা যায়। মানে ভোল্টেজের কম্পাঙ্ক যদি n হয় তাহলে ক্ষমতার কম্পাঙ্ক 2n হবে। এরপর 8-এর দাগের যে অঙ্কটা রয়েছে, তড়িৎচালক বলের রাশিমালা দেওয়া আছে, সেখান থেকে তড়িৎচালক বলের আরএমএস মানটা বের করতে হবে। আচ্ছা, আরএমএস মান বের করার যে শর্টকাটে যদি করতে চাও এইভাবে করতে পারো, আর এটা শর্টকাটে করাই ঠিক হবে। তো
তো E1 মানে 8√2 আর E2 মানে 6√2। তো মানগুলো বসিয়ে নেবে, সেক্ষেত্রে তার মান হচ্ছে 10। এরপর 9-এর যে অঙ্কটা রয়েছে, অ্যাম্পিয়ারের চক্রীয় নীতির ক্ষেত্রে ম্যাক্সওয়েলের পরিবর্তিত রূপটি কি হবে? তাহলে সেক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট সেটা হচ্ছে গামা রশ্মি, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। 11 বিবৃতি এতে বলা আছে, যখন ধারকের আধানের কোনরূপ পরিবর্তন না হয় তখন ধারকের পাতগুলির মধ্যবর্তী ফাঁকের মধ্য দিয়ে সরণ তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, সরণ প্রবাহ তখনই হবে যদি এতে আধানের পরিবর্তন হয়, আধানের চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে সরণ প্রবাহের অস্তিত্ব থাকবে। তাহলে এক্ষেত্রে বিবৃতি ভুল আছে, অ্যাসাম্পশন ভুল আছে। আর রিজনে বলা রয়েছে, কোনো একটি অঞ্চলে সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন না হলে ওই অঞ্চলে সরণ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আচ্ছা, যদি তড়িৎ ফ্লাক্স পরিবর্তন হয়, আমরা যদি আইডি রাশিমালাটা দেখে নিই, আইডি রাশিমালা কি হয়, μ0 d∅e/dt, অর্থাৎ এই ফাইকে সময়ের সাথে চেঞ্জ হতে হবে, তবেই সরণ প্রবাহের অস্তিত্ব থাকবে। কিন্তু যুক্তিতে বলা আছে যে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন না হলে সরণ প্রবাহের সৃষ্টি হয়, তাহলে এটা ভুল রয়েছে। এরপর 12 দাগের যে অ্যাসাম্পশন যে রয়েছে, বলা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করার সময় একটি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, আর এটা সম্ভব হবে যদি ওই অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে তড়িৎ ক্ষেত্রের ব্যাপারে কিছু বলে দেওয়া নেই, তাহলে ধরে নিচ্ছি তড়িৎ ক্ষেত্র 0 আর চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি আছে। তাহলে যদি চৌম্বক ক্ষেত্র থাকে আর ইলেকট্রনটা বিক্ষিপ্ত হচ্ছে, মানে কি, ইলেকট্রনটা বিক্ষিপ্ত হওয়ার অর্থ হচ্ছে ওখানে চৌম্বক বল কাজ করছে। তাহলে চৌম্বক বল কাজ করে, ধরো ইলেকট্রন এদিকে যাচ্ছিল, ভি এদিকে, যদি চৌম্বক বল এদিকে কাজ করে তাহলে ইলেকট্রনটা এই ডিরেকশনে বিক্ষিপ্ত হয়ে যাবে। অর্থাৎ চুম্বক ক্ষেত্রকে থাকতেই হবে, তবে গিয়েই ওর বিক্ষিপ্ত হওয়া সম্ভব, না হলে সম্ভব নয়। তাহলে অ্যাসাম্পশন ভুল। যুক্তিতে কি বলা আছে? যুক্তিতে বলা আছে ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমানুপাতি হয়। আচ্ছা, চৌম্বক বলের রাশিমালা কি হয় না কিউ ভি ক্রস বি, বা যদি এ শুধু মানটা লিখে নেই, কিউ ভি বি সাইন থিটা, অর্থাৎ এফ এম মানে চৌম্বক বল আর চৌম্বক ক্ষেত্র এরা পরস্পরের সমানুপাতি। তাহলে রিজন ঠিক রয়েছে, অপশন সি ঠিক হচ্ছে। এরপর 13-র যে অঙ্কটা রয়েছে, তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যে প্লেট রয়েছে তারা একটা তার দ্বারা যুক্ত রয়েছে। তো এরকম কেসে দুটো প্লেটের বিভব একই হবে, এটাও ভি হলে এটাও ভি হবে, তাহলে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কিন্তু 0। তাহলে কিউ সমান সি ভি, এখান থেকে সি সমান কিউ বাই ভি, এই ভিটা কি? এই ভিটা হচ্ছে বিভবের পার্থক্য। এক্ষেত্রে বিভবের পার্থক্য তো 0, তাহলে ধারকত্ব অসীম হবে। এবার 14-র যে অঙ্কটা রয়েছে, দেখতেই পাচ্ছি এটা একটা হুইস্টন ব্রিজের ছবি দেওয়া রয়েছে। এখানে বলা আছে যে পি কে 10 থেকে চেঞ্জ করে 11 করা হয়েছে। আচ্ছা, তাহলে পি এর জায়গায় এখানে 11 বসিয়ে নিয়েছি, আর কিউ তো 100, আর আর 20, আর এস 200। তাহলে এক্ষেত্রে যদি আমি পি কে চেঞ্জ করি তাহলে আর এস এদেরকেও কিন্তু চেঞ্জ করতে হবে। তো এক এক করে অপশানগুলো মিলিয়ে নিচ্ছি। অপশান এতে বলা আছে আর এর মান 2 ওহম বৃদ্ধি করতে হবে, তাহলে আর এর মান যদি 2 ওহম বৃদ্ধি করি এটা 22 হয়ে যাচ্ছে, আর এস এর মান সেক্ষেত্রে একই রেখে দাও। তাহলে আচ্ছা, ডান দিকটা যদি কাটাকাটি করে নিই, এটা 11/100, তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এর অপশানটাই ঠিক রয়েছে। এরপর 15 দাগের যে অঙ্কটা রয়েছে, এ ও বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে এই যে শাখাটা রয়েছে, এক্ষেত্রে কারেন্ট কিন্তু এরকম ভাবে চলে যাবে, অর্থাৎ
এই জাংশনটা নিচের লাইনের সাথে লেগে নেই এটা ধরা চলে, কারণ লেগে থাকলেও কি হয়, কারেন্ট তো এই শাখায় যাচ্ছে না, মানে এই শাখায় যে কারেন্ট যাচ্ছে তার কোনো অংশ এদিক দিয়ে যাচ্ছে না, টোটালটাই এই শাখায় চলে যাচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে ধরতে পারো যে এই জায়গাটা নিচের লাইনের সাথে টাচে নেই। এবার বাকি ক্যালকুলেশনটা তো খুব সহজেই পেরে যাবে। এই যে আর 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 মিলিয়ে কি হচ্ছে না 2R হচ্ছে, আর এক্ষেত্রে এই আর 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 শ্রেণীতে রয়েছে, তাহলে 2R তুল্য রোধ। একই রকম নিচের যে দুটো আর এরাও শ্রেণীতে রয়েছে, এদের তুল্য রোধ 2R। তাহলে এই যে 2R আর এই 2R, দুটো 2R আবার সমান্তরালে রয়েছে, তাহলে তুল্য রোধ কত হবে না 2R/2, মানে আর হবে। তাহলে আর করলাম, বাম দিকে যেমন এই আর ছিল নিলাম, আবার ডান দিকে এই আরটা এটা। তাহলে উপরের লাইনে মোট রোধ 3R আর নিচের লাইনে 2R, তাহলে 3R আর 2R সমান্তরালে রয়েছে, এদের তুল্য রোধ কত হচ্ছে না গুণ বাই যোগ, অর্থাৎ 6/5R। 16 যে অঙ্কটা রয়েছে, এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদের মান কত? তাহলে এক্ষেত্রে কিন্তু ভিবি মাইনাস ভিএ এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা খুব সহজে কিভাবে করা যায় না, এর তুল্য সার্কিটটা এঁকে নাও। 2 ওহম আর 2 ওহম এরা কিন্তু শ্রেণীতে রয়েছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে না 4 ওহম। তাহলে একটা 4 ওহম এঁকে নাও। আর যে দুটো ব্যাটারি রয়েছে 10 ভোল্ট আর 12 ভোল্ট, এরা কিন্তু একই দিকে কারেন্ট পাঠাতে চায়, এরও পজিটিভ বাম দিকে, এরও পজিটিভ বাম দিকে। তাহলে এরকম ক্ষেত্রে এদের তুল্য তড়িৎচালক বল যোগ করে নাও, 10 আর 12 যোগ করে রোধের যে কোনো একদিকে বসিয়ে নাও। তাহলে 10 আর 12 যোগ করে কত হচ্ছে না 22, তাহলে এটা 22 ভোল্ট। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর কারেন্ট যেমন যাচ্ছিল 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার নিয়ে নাও। এবার ধরো এটা সি বিন্দু নাম দিয়ে দাও। তো কারেন্ট কোন দিকে যাচ্ছে না, কারেন্ট তো বাম দিকে যাচ্ছে, তাহলে বি বিন্দুর বিভব বেশি, সি বিন্দুর বিভব কম। তাহলে ভিবি মাইনাস ভিসি সমান আই আর আর এর মান 2, এটা আবার ভিসি মাইনাস ভিএ, এটা কত হচ্ছে না, দেখো ব্যাটারির পজিটিভ দিক বাম দিক আর নেগেটিভ দিক ডান দিক, তাহলে সি এর দিকের বিভব কিন্তু কম হবে আর এ এর দিকের বিভব বেশি হবে। তাহলে এই বিভব পার্থক্যের মান কত, মানে ভিএ মাইনাস ভিসি মানে বেশি মাইনাস কম, এটা 22 ভোল্ট হবে। তাহলে যদি এটা উল্টে নেই, ভিসি মাইনাস ভিএ, এটা মাইনাস 22 ভোল্ট, তাহলে এটা মাইনাস 22 করলাম। যদি দুটো যোগ করে নেই, তাহলে ভিসি বাদ চলে যাচ্ছে, তাহলে ভিবি মাইনাস ভিএ 8 মাইনাস 22, তাহলে এটা হচ্ছে মাইনাস 14 ভোল্ট। এক্ষেত্রে অপশানগুলো ভুল রয়েছে, এটা মাইনাস 14 ভোল্ট হবে। এরপর 17 যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে একটা পোটেনশিওমিটারের অঙ্ক রয়েছে। পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 600 সেন্টিমিটার, মানে 6 মিটার। তাহলে এই লেন্থ কিন্তু এটা 6 মিটার, 6 মিটার। আর এক্ষেত্রে নিস্পন্দ বিন্দুর অবস্থান, আচ্ছা নিস্পন্দ বিন্দুর দূরত্ব আমি এল ধরে নিচ্ছি, এক্ষেত্রে এটা এল এর মান দেওয়া রয়েছে কত এক্স প্লাস 0.2 মিটার। এক্ষেত্রে ব্যাটারি থেকে যে কারেন্ট বের হবে সেটা কিন্তু এই লুপে কারেন্টটা ফ্লো হবে। তো সেই কারেন্টের মান যদি আই হয়, তাহলে আই এর মান কত হচ্ছে না আই সমান ওই লুপের মোট ইএমএফ বাই ওই লুপের মোট রোধ। তাহলে মোট রোধ কত না মোট রোধ
ব্যাটারির অভ্যন্তরীণ রোধ যুক্ত পোটেনশিওমিটারের তারের রোধ, পোটেনশিওমিটারের তারের রোধ 15R রয়েছে, তাহলে E/16R। এবার আমি এটা এ বিন্দু নাম দিলাম, এ বিন্দু। আচ্ছা, এ বিন্দু কিন্তু চিত্রে দেখানো নাই। এই বিন্দুটাকেই ধরতে হবে। আর এই বিন্দুর নামটা সি বিন্দু নিলাম। তাহলে এই গ্যালভানোমিটারে নিস্পন্দ অবস্থা কখন সৃষ্টি হবে? না, যদি ভিএসি মানে পোটেনশিওমিটারের এসি দৈর্ঘ্যে মানে এল দৈর্ঘ্যে যে ভোল্টেজ আর এই কোষের ইএমএফ দুটো যদি সমান সমান হয়, অর্থাৎ ভিএসি সমান E/2, তাহলেই কিন্তু নিস্পন্দ অবস্থা সৃষ্টি হবে। এবার এসি দৈর্ঘ্যের বিভব কত? না, এসি দৈর্ঘ্যের বিভব পতন আইআর সূত্র যদি লাগাই, তাহলে আই ইন্টু আর। আর বলতে কি না, এসি দৈর্ঘ্যের মানে এল দৈর্ঘ্যের যে রোধ, তাহলে পুরোটার দৈর্ঘ্য 6 মিটার। 6 মিটারের দৈর্ঘ্য কত? 6 মিটারের রোধ কত? 15R। তাহলে এখান থেকে 1 মিটারের রোধ 15/6R, আর এল মিটারের রোধ এটা হচ্ছে, অর্থাৎ 5RL/2। তাহলে ভিএসি কত? এসি দৈর্ঘ্যের বিভব পতন কত? না, আই ইন্টু আর। আর বলতে এসি দৈর্ঘ্যের যে রোধ, সেটা 5RL/2। এটা কার সঙ্গে সমান? না, E/2 এর সঙ্গে সমান। এবার E/2 বসিয়ে নাও। এবার আয়ের মানটা শুধু বাম দিকে বসিয়ে নাও। আয়ের মান তো বের করা আছে আগে, আয়ের মান এটা। তাহলে এখান থেকে E/16R যদি এটাকে উভয় পক্ষ থেকে ই বাদ দিয়ে দাও, উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে দাও, আর আর কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বলা যায় যে 5L সমান 16, অর্থাৎ L সমান 16/5, অর্থাৎ 3.2 মিটার। কিন্তু এল এর মান তো দেওয়া রয়েছে, এল এর মান দেওয়া রয়েছে এক্স প্লাস 0.2। তাহলে এক্স প্লাস 0.2 সমান 3.2। এখান থেকে পেয়ে যাবে এক্স সমান 3। এরপরে 18 দাগের যে অঙ্কটা রয়েছে, একটা হিটার রয়েছে, হিটারের রেটিং বলে দেওয়া আছে 1000 ওয়াট 100 ভোল্ট। তাহলে এখান থেকে হিটারের রোধটা বের করে নাও, আর সমান v²/p সূত্র লাগিয়ে। তাহলে রোধের মান হচ্ছে 10 ওহম। এবার ছবিতে যেমন দেওয়া রয়েছে যে হিটার, এটা আমি 10 ওহম লিখে নিচ্ছি। হিটারের রোধ 10 ওহম, ওর সঙ্গে একটা সমান্তরালে আর রোধ যোগ করা আছে, আর তার সাথে আবার 10 ওহম একটা শ্রেণী সমবায় যোগ করা রয়েছে। এবার এখানে কি বের করতে হবে? না, বের করতে হবে আর এর মান কি হবে, যাতে করে হিটারের ক্ষমতা এখন হয় 62.5 ওয়াট। তাহলে এখন হিটারের ক্ষমতা কত? এখন হিটারের ক্ষমতা 62.5। তাহলে পি সমান v²/r, এই সূত্রটা লাগিয়ে এখান থেকে এখন হিটারের দুপ্রান্তের ভোল্টেজ কত বের করে নাও। তাহলে ভি সমান 25 ভোল্ট হচ্ছে, মানে এখন হিটারের দুপ্রান্তের বিভব কমে গিয়ে, বিভব পতন কমে গিয়ে 25 ভোল্ট হয়েছে। এবার ধরো বর্তনীতে কারেন্ট ধরো আই। এবার বর্তনীটির একটি তুল্য সার্কিট আগে এঁকে নিচ্ছি। এটা 10 ওহম, আর 10 ওহম মানে হিটার আর তার সঙ্গে যে রোধটা রয়েছে, ওদের ওদের তুল্য রোধ কত হচ্ছে না 10R/10
10 প্লাস আর সমান্তরালে তুল্যরোধ যেটা হয় সেটা। 100 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, এই সমবায়ের বিভব পতন কত? না, এই সমবায়ের বিভব পতন কিন্তু 25 ভোল্ট যেটা। তাহলে এটা 25 ভোল্ট। তাহলে 100 ভোল্টের 25 ভোল্ট যদি এখানে পতন হয়, তাহলে বাকি যে 75 ভোল্ট সেটা কিন্তু 10 ওহমের দুপ্রান্তে পতন হবে। এবার ধরে নাও বর্তনীর কারেন্ট I ধরে নাও। তাহলে I ইন্টু 10 মানে এর যে বিভব পতন এটা কত? 75। আবার এর ক্ষেত্রেও I ইন্টু এটার মান কত হবে? না, এর যে ভোল্টেজ সেটা 25 ভোল্ট। এবার দুটো অনুপাত করে নাও, অনুপাত করলে 10/10 আর 75/25 মানে এটা 3 হচ্ছে। আর বাম দিকটা সরল করলে 10 প্লাস 10 প্লাস আর বাই নিচে আর হবে, এটা 3 হচ্ছে 10 প্লাস। তাহলে এখান থেকে 10 প্লাস আর সমান 3R, তাহলে আর সমান 5, অর্থাৎ আর এর মান হবে 5 ওহম। এরপর 19-এর দাগের যে অঙ্কটা রয়েছে, এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। তো এক্ষেত্রে আমি আরো 4টে বিন্দু নিয়ে নিয়েছি, সি ডি ই এফ। এবার ধরে নিচ্ছি এ ও বি এর মধ্যে তুল্যরোধ এক্স, অর্থাৎ এ বি এর ডান দিকের যে অংশ, ডান দিকের যে পার্ট, এই অংশের তুল্যরোধ এক্স ধরলাম। তাহলে ই এফ এর মধ্যে তুল্যরোধ কি হবে? না, ওটারও তুল্যরোধ এক্স হবে। তার কারণ দেখো, ই এফ এই অংশটা, ই এফ এর ডান দিকের অংশের তুল্যরোধ এটাও এক্স হবে। তার কারণ দেখো, কারণ এ ও বি এর ডান দিকের অংশটি যেমন দেখতে, ই এবং এফ এর ডান দিকের অংশটি ঠিক একই রকম দেখতে। ধরে নাও এ ও বি এর মধ্যে ডান দিকে এরকম 1,00,000টি ক্ষোভ রয়েছে। তাহলে ই আর এফ এর ওর ডান দিকে 1,00,000 থেকে মাত্র একটা কম ক্ষোভ থাকবে। তাহলে সেক্ষেত্রে 1,00,000টা ক্ষোভের যে তুল্যরোধ আর তার থেকে একটা কম, একটা বাদ দিলে সেই অংশের যে তুল্যরোধ দুটা কিন্তু একই হবে, প্রায় একই হবে। তাই এ ও বি এর মধ্যে তুল্যরোধ এক্স হলে ই এবং এফ এর মধ্যেও তুল্যরোধ কিন্তু এক্সই হবে। এবারে এর একটা তুল্য সার্কিট এঁকে নিচ্ছি। এক্ষেত্রে ব্যাটারি না আঁকলেও চলবে। তাহলে এ বি যেমন 1 ওহম ছিল রেখে দিলাম, এটা সি, এটা ডি, এর মধ্যেই যেমন 2 ওহম ছিল রেখে দিলাম। আর এটা ধরো ই, এটা এফ। ই এফ এর মধ্যে তুল্যরোধ কত? এটা কিন্তু এক্স হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ কত হচ্ছে? না, এটা 1 ওহম যেমন ছিল, আর এই 2 আর এক্স এরা তো সমান্তরালে রয়েছে, তাহলে এদের তুল্যরোধ 2x/2 প্লাস এক্স। তো এক্ষেত্রে আবার এই 1 আর এটা, এরা তো শ্রেণী সমবায় রয়েছে, এদের তুল্যরোধ কত হচ্ছে? না, এক্ষেত্রে তুল্যরোধ যোগ হয়ে যাবে। তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস 2x বাই এটা। কিন্তু এ ও বি এর মধ্যে তুল্যরোধ তো আমরা এক্স ধরে রেখেছি, এ ও বি এর মধ্যে তুল্যরোধ এক্স ধরা আছে। এখানে পেলাম কত? এ ও বি এর মধ্যে তুল্যরোধ পেলাম এটা। তাহলে এটা এক্স এর সাথে সমান করে নাও। তাহলে 1 প্লাস 2x বাই 2 প্লাস এক্স, এটা এক্স এর সাথে সমান। যদি এটাকে সরল করে নেই, তাহলে এক্ষেত্রে
এটাকে যদি মিডিল টার্ম করে নেই, এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান 0 হচ্ছে, তাহলে এক্স এর মান 2 অথবা -1। তো -1 তো গ্রহণযোগ্য নয়, তাহলে এক্স এর মান 2 হবে এক্ষেত্রে, অর্থাৎ এ ও বি এর মধ্যে তুল্য রোধ 2 ওহম। এরপর 20 দাগের যে ট্রান্সফরমারের যে অঙ্কটি রয়েছে, যে ডাটাগুলো দেওয়া রয়েছে আমি এখানে সব লিখে রেখেছি। কি বের করতে হবে না, ট্রান্সফরমারের ইনপুট কারেন্ট বের করতে হবে। আবার কর্মদক্ষতা এটা সমান কি হয়, আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। আর কর্মদক্ষতা 80%, তাহলে এটা 80/100। আর বাকি সবকিছু ডাটা দেওয়া রয়েছে, এখান থেকে আইপি এর মানটা বের করে নেবে। এবার 21 থেকে 25 যে 5টি অঙ্ক, ওই 5টি অঙ্ক কিন্তু মডেল কোশ্চেন পেপার 4-এ সলভ করে দেওয়া আছে, তাহলে এটা সেখান থেকে দেখে নেবে। ওয়াইসআবার সূত্রে ভেক্টর রূপটা আমি লিখে রেখেছি। তো এখান থেকে বলা যায়, দেখো ডিবির দিক কোন দিকে হবে না, ডিএল ক্রস আর যেদিকে হবে সেদিকে। তো এক্ষেত্রে কিন্তু ডিবি কি হয় না, ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী ডিবি ডিএল এর সাথেও লম্ব হয় বা ডিবি আর এর সাথেও লম্ব হয়, অর্থাৎ উভয়ের সঙ্গেই লম্ব। তাহলে এক্ষেত্রে অপশন সি মিলছে। 27 দাগের যে অঙ্কটা রয়েছে, একটা তার রয়েছে এল দৈর্ঘ্যের তার। তো তারের লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কি হবে? তাহলে আমরা জানি যে একটা তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি হয় না, চৌম্বক ক্ষেত্রের রাশিমালা এটা হয়। তাহলে যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে θ1 θ2 দুটোর মানই কিন্তু থিটা হচ্ছে এক্ষেত্রে। তো এবার সাইন থিটার মানটা বসিয়ে নেই। এক্ষেত্রে কিন্তু আর এর মান অনেক বেশি বলে দেওয়া রয়েছে এল এর তুলনায়, অর্থাৎ থিটার মানটা তাহলে কিন্তু খুব কম হবে। যদি স্মল আর এটা এল এর তুলনায় অনেক বেশি হয়, থিটা অনেক কম হবে, মানে বাস্তবে ছবিটা এরকম হবে, থিটা অনেক কম হবে। তাহলে থিটা যদি খুব কম হয়, ট্যান থিটা আর সাইন থিটা এরা সমান হয়, প্রায় সমান হয়। তাহলে সাইন থিটার মান কত হচ্ছে না, সাইন থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব L/2, ভূমি আর, তাহলে L/2 আর। তো সাইন থিটার মানগুলো বসিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে সরল করলে এই রাশিমালাটা পাবে, তাহলে বি প্রপোর্শনাল টু 1/r² হবে। এবার 28 দাগের যে প্রশ্নটি রয়েছে, দুটো তারের মধ্য দিয়ে একই দিকে প্রবাহ চলছে, তাহলে তার দুটির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? তাহলে ধরো বাম দিকের যে তার, বাম দিকের তারের জন্য যদি মাঝখানে চৌম্বক ক্ষেত্র বি সৃষ্টি হয়, তার দিকটা কোন দিকে হবে? তার দিকটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ ক্রস। আবার ডান দিকে যে তার রয়েছে, এর জন্য চৌম্বক ক্ষেত্র কিন্তু ওপরের দিকে হবে। এবার যেহেতু এই দূরত্ব যত, এই দূরত্ব তত, দূরত্ব সমান আর প্রবাহ মাত্রাও সমান, আর দুটো তারই অসীম, তাহলে চৌম্বক ক্ষেত্র এটা যদি বি হয়, এটাও কিন্তু বি হবে। যেহেতু দুটো উল্টো দিকে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র একে অপরকে প্রশমিত করে দেবে, তাই লব্ধি চৌম্বক ক্ষেত্র 0 হবে। এরপর 29 দাগের যে অঙ্কটা রয়েছে, বায়ু-সাভার সূত্র বিকল্পভাবে যে রূপে প্রকাশ করা যায় সেটা হবে অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। এরপর 30 যে অঙ্কটা রয়েছে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। তাহলে এক্ষেত্রে তারটা কিন্তু 3টা অংশ, একটা এই পার্ট, একটা এদিকের পার্ট, আর একটা যে অর্ধবৃত্তাকার যে অংশ। তাহলে 3টি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র আমি B1 B2 BT ধরে নিয়েছি। তাহলে B1 এর মান কত না, B1 মানে এটার জন্য যে চৌম্বক ক্ষেত্র, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এটা একটা অর্ধ অসীম তার, অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কি হয়, μ0/4π × I/r হয়। আর B2 মানে কি, B2 মানে যে অর্ধবৃত্তাকার যে অংশ,
আচ্ছা, পুরো বৃত্তের জন্য কত হয় না মিউ জিরো আই বাই 2r, তাহলে তার অর্ধেক কত মিউ জিরো আই বাই 4r। আর B3 কত হবে, B3 মানে এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে, তাহলে এই অংশের বর্ধিতাংশের উপর ও বিন্দু রয়েছে, অর্থাৎ বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র তো শূন্য হয়, তাই এটা শূন্য হবে। এবার ডিরেকশন যদি দেখে নিই, সব ক্ষেত্রেই কিন্তু চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকেই হবে, তাহলে এগুলো সেই জন্য একটু সব যোগ করে নিয়েছি, সরল করলে এটা হচ্ছে। এরপর একটা সিরিজ এলসিআর এর অঙ্ক দেওয়া রয়েছে। তো একের যে অঙ্কটা রয়েছে, ওহম এককে আবেশীয় প্রতিবাধা কত হয়। আচ্ছা, আবেশীয় প্রতিঘাত কত হয়, আবেশীয় প্রতিঘাত ওমেগা এল হয়। ওমেগা সমান 2πn, এন এর মান 50 দেওয়া রয়েছে, আর এল এর মান তো 0.1 হেনরি দেওয়া রয়েছে, তাহলে এটা গুণ করলে এটা হচ্ছে, তাহলে একের সাথে এফেরটা মিলে যাচ্ছে। আর দুইয়ের যে প্রশ্নটা রয়েছে, বর্তনীর ওহম এককে প্রতিঘাতের মান কত, তাহলে প্রতিঘাত জেড এর রাশিমালা কি হয়, জেড এর রাশিমালা এটা হয়। তো এখানে প্রত্যেকটা রাশির মান বসিয়ে নাও। আর এর মান 12 দেওয়া রয়েছে, আর ওমেগা এল এক্ষুনি বের করা হলো, এটা 31.4, আর 1/ওমেগা সি মানে এটা ধারকীয় প্রতিঘাত, এর মান কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে 14 ওহম। তাহলে এই মানগুলো বসিয়ে নিলে এটার মান হচ্ছে 12 স্কোয়ার আর 17 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এর মানটা খুব সহজে কি করে বের করবে, উইদাউট ক্যালকুলেটর না, এক্ষেত্রে যদি অপশানগুলো একটু লক্ষ্য করো। আচ্ছা, 12 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার এর মানটা কত হবে না 17 থেকে বেশি হবে কিন্তু। তাহলে 17 থেকে বেশি কি কি অপশান রয়েছে দেখো, একটা 21.13 আর একটা 31.4, তার মধ্যে 31.4 তো আগেরটাতে হয়ে গিয়েছে, তাহলে এক্ষেত্রে এটা অবশ্যই 21.13 হবে। এবার আমরা জানি যে IRMS সমান কি হয়, VRMS বাই জেড। VRMS 200 ভোল্ট যেটা দেওয়া রয়েছে, আর জেড এর মান তো এক্ষুনি বের করা হলো, জেড এর মান 21.13। তাহলে এটা কার কাছাকাছি না 21টাকে 20 ধরে না, যদি 20 ধরে নিতাম তাহলে এটা 10 হতো, তাহলে 10-এর কাছাকাছি হবে। তো 10-এর কাছাকাছি ওই 9.46 একটাই অপশান রয়েছে। এবার 4-এর যে অঙ্কটা, দশা পার্থক্য বের করতে হবে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রবাহের মধ্যে। তাহলে দশা পার্থক্য বের করার সূত্র এটা, তাহলে এটা ওমেগা এল এর মান আর 1/ওমেগা সি, আর এদের মানগুলো বসিয়ে নেবে। সেক্ষেত্রে এটা 17কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে না, 17কে 12 দিয়ে ভাগ করলে 1 দশমিক কিছু একটা হচ্ছে। তো এক্ষেত্রে 1 দিয়ে কিন্তু ট্যান ইনভার্স দুটো রয়েছে, একটা 1.45, একটা 1.64। তাহলে আমি এটা খুব সহজে কি করে 1.45 কে চুজ করলাম না, যদি 17/12 এটার মান বের করো। আচ্ছা, 12কে যদি 1.5 দিয়ে গুণ করি, 12কে 1.5 দিয়ে গুণ করলে 18 হচ্ছে। অর্থাৎ যদি এটা 18/12 থাকতো তাহলে এটার মান হতো 1.5, কিন্তু রয়েছে কত 17/12। তাহলে 17/12 থাকার জন্য এটা 1.5-এর থেকে একটু কম হবে, তাহলে 1.45টাই সঠিক হচ্ছে। এবার 5-এর যে অঙ্কটা রয়েছে, ভিএল এবং ভিসির মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, ভিএল এবং ভিসির মধ্যে কে বেশি হবে, তাহলে এক্ষেত্রে ভিএল মানে কি হয়, ভিএল মানে তো আই ওমেগা এল, তাহলে আই উভয় ক্ষেত্রে কিন্তু একই, তাহলে ওমেগা এল এর মান এটা, আর এক্ষেত্রে 1/ওমেগা সি এর মান এটা, তাহলে অবশ্যই ক্ষেত্রে ভিএল বেশি হচ্ছে।